এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের রামিল অধ্যায় থেকে আজকে আমি কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেগুলো কিসের উপর? এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো, সেখানে আমি রামিলের ছক কিভাবে প্রস্তুত করতে হয়, কোন আইটেমগুলো ডেবিট কলামের দিকে বসবে, কোন আইটেমগুলো ক্রেডিট কলামের দিকে বসবে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এখন আমি কিছু ব্যবহারিক সমস্যা সমাধানের মাধ্যমে তোমাদের কাছে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার করব। সো দেখো, আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে ব্যবহারিক সমস্যা। প্রথমে রয়েছে ব্যবহারিক সমস্যা 1, যেখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে কি, জনাব সাদওয়ান সাহেব সাদওয়ান ট্রেডার্স এর স্বত্বাধিকারী 2021 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান থেকে হিসাবের উদ্বৃত্ত নিয়ে তিনি একটি রেওয়ামিল প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। তার প্রতিষ্ঠানের খতিয়ানের উদ্বৃত্তগুলো হলো, তাহলে দেখো খতিয়ান থেকে কিছু উদ্বৃত্ত নিয়ে এসেছি আমরা, সেখান থেকে আমরা কি করব, রেওয়ামিল প্রস্তুত করব। সো এখানে প্রথমেই রয়েছে মূলধন। সো এইগুলো তোমাদের কাছে বিশ্লেষণ করার পূর্বে আমি আগে কিছু বলে নিই যে আমরা জানি হিসাব হচ্ছে 5 ধরনের। প্রথমত হচ্ছে অ্যাসেট, তারপর হচ্ছে লায়াবিলিটি, এরপর হচ্ছে ইকুইটি, তারপর হচ্ছে রেভিনিউ আর এক্সপেন্স। সো এই যে 5 ধরনের হিসাব আছে, এখানে অ্যাসেট আর হচ্ছে এই এক্সপেন্স, এই দুইটা যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট, আর যদি কমে তাহলে হবে কি, ক্রেডিট। সো অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়ে তাহলে ডেবিট, আর অ্যাসেট বা এক্সপেন্স এই দুইটার যে কোনো একটা যদি কমে তাহলে কি হয়, ক্রেডিট হয়। এরপর লায়াবিলিটিস, ইকুইটি আর হচ্ছে রেভিনিউ, এই তিনটা আইটেম যদি বাড়ে তখন কি হবে, ক্রেডিট হবে যদি বৃদ্ধি পায়, আর যদি কমে তখন হচ্ছে ডেবিট হয়, মানে উল্টাটা। সো দেখো এখানে মূলধন হচ্ছে কি, মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে কিছু নিয়ে আসে, সেটা হতে পারে নগদ অর্থ, আসবাবপত্র, যন্ত্রপাতি বা যে কোনো ধরনের সম্পদ যদি নিয়ে আসে, তাহলে এইটা হচ্ছে মূলধনে চলে যাবে। সো মূলধন মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ইকুইটিকে বৃদ্ধি করে, তার মানে কি হবে, সেটা ক্রেডিট হবে। সো মূলধন যে আছে 70,000 টাকা, এই 70,000 টাকা আমি কি করবো, রেওয়ামিলের ক্রেডিট কলামে হচ্ছে বসাবো। এরপরের আইটেমটা হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতি। সো এটা হচ্ছে অ্যাসেট, দীর্ঘমেয়াদী বা হচ্ছে স্থায়ী সম্পদ। সো স্থায়ী সম্পদ অ্যাসেট যখন হচ্ছে বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে কি করব, ডেবিট করব। সো 30,000 টাকা ডেবিট পাশের কলামে বসবে। আসবাবপত্র ও ফিটিং, এটাও হচ্ছে কি, অ্যাসেট। সো এটাও হচ্ছে ডেবিট হবে। প্রারম্ভিক মজুদ পণ্য, সো একটা জিনিস মাথায় রাখবে, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু তোমার রেওয়ামিলে আসবে, আর সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না, ঠিক আছে? সো আমরা প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট করব। আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি সমন্বিত ক্রয় থাকে, হ্যাঁ, এখানে যদি সমন্বিত ক্রয় নামক কোনো আইটেম থাকতো তখন আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আনতাম না, আমরা সমাপনী মজুদকে হচ্ছে ডেবিট করতাম। ওকে, এরপর হচ্ছে পণ্য ক্রয়, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি একটা এক্সপেন্স। সেখানে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা কি করব, এটাকে ডেবিট করব। পণ্য বিক্রয় হচ্ছে রেভিনিউ, সো রেভিনিউ হলে আমরা সেটাকে ক্রেডিট করব। আন্তঃফেরতের আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত। সো বন্ধুরা, বিক্রয় যদি হয় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরতটা কি হবে, এটা হচ্ছে ডেবিট হবে। আর বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। সো ক্রয় যদি ডেবিট হয়, যেহেতু এটা হচ্ছে একটা এক্সপেন্স বা ব্যয়, তাহলে বহিঃফেরত বা ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট হবে। আমদানি শুল্ক, এটা হচ্ছে কি একটা ব্যয়, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, তাহলে এটা কি হবে, ডেবিট। আরো কিছু আইটেম আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই যে দেখো, রপ্তানি শুল্ক, যেটা হচ্ছে 5,000 টাকা। সো রপ্তানি শুল্ক হচ্ছে একটা পরোক্ষ ব্যয়, সো রপ্তানি শুল্ক হবে ডেবিট। ক্রয় পরিবহন, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ। সো খরচ হলে কি হয়, সেটাকে আমরা ডেবিট টাকার কলামে দেখাবো, 1500 টাকা। মণিহারিও একটা খরচ, সো মণিহারি হচ্ছে ডেবিট হবে 7,000 টাকা। দফতর খরচাবলী, এখানে বলাই আছে যে এটা একটা খরচ। সো এই যে 4,500 টাকা, এটা আমরা ডেবিট পাশের মানে ডেবিট টাকার কলামে রেওয়ামিলে দেখাবো। এরপর হচ্ছে ভাড়া। সো ভাড়া, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, ভাড়া এখানে কি প্রদত্ত নাকি প্রাপ্ত সেটা কিন্তু বলা হয়নি,
সো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে প্রদত্ত অথবা প্রাপ্ত যদি বলা না থাকে তখন আমরা সেটাকে প্রদত্ত অথবা খরচ ধরে আমরা ডেবিট করব। ঠিক তেমনি বীমা স্যালামিও হচ্ছে কি এখানে প্রদত্ত, সো আমরা এটা হচ্ছে খরচ ধরব। শিক্ষানবিশ স্যালামি এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আর শিক্ষানবিশ ভাতা যদি হতো তাহলে সেটা হয়ে যেত প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তখন আমরা ডেবিট করতাম। এখন যেহেতু শিক্ষানবিশ স্যালামি এটা হচ্ছে আয়, সুতরাং আমরা ক্রেডিট কলামে মানে ক্রেডিট টাকার কলামে হচ্ছে দেখাবো। ওকে, বিনিয়োগের অনাদায়ী সুদ, এই আইটেমটা খেয়াল করো, বিনিয়োগের অনাদায়ী সুদ। সো অনাদায়ী মানে হচ্ছে কি বকেয়া, আর বিনিয়োগের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা আয়। সো বকেয়া আয় কি প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সম্পদ। ওকে, বকেয়া ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, কিন্তু বকেয়া যদি আয় হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা চলতি সম্পদ। সো আমরা কি করব, সম্পদ যেহেতু সেহেতু আমরা ডেবিট টাকার কলামে দেখাবো। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের আরেকটা নাম হচ্ছে দেনাদার। সো প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট হবে। নগদ তহবিল এটাও হচ্ছে ডেবিট হবে। ক্রয় খতিয়ানের জের, এই আইটেমটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে এটাকে আমরা পাওনাদার হিসাব ধরবো। ওকে, বিক্রয় খতিয়ানের জের হচ্ছে দেনাদার হিসাব, আর ক্রয় খতিয়ানের জের হচ্ছে পাওনাদার অথবা প্রদেয় হিসাব। সো আমরা এটাকে পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করব। সমাপনী মজুদ পণ্য এটা কি আসবে না, এটা হচ্ছে রমিনা আসবে না, কারণ এখানে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় নামক কোনো আইটেম নেই। যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় নামক কোনো আইটেম থাকতো তখন সমাপনী মজুদ পণ্যকে আমরা ডেবিট করতাম, আর প্রারম্ভিক মজুদ পণ্যকে আমরা দেখাতাম না। কিন্তু এখন সমাপনী মজুদ পণ্য কি হবে, আসবেই না। ওকে, তো চলো এখন আমরা সমাধানটা দেখে নিই। প্রথমে আমরা কি করব, সাদওয়ান ট্রেডার্স মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের নামটা লিখবো, এরপর হচ্ছে রামিল, আর 31 ডিসেম্বর 2021 তারিখের। তো দেখো এখানে বন্ধুরা মূলধন আমরা কি করেছি ক্রেডিট টাকার কলামে লিখবো। সো এর আগে একটু ছকটা দেখে নাও, এখানে 5টা কলাম আছে। প্রথমে হচ্ছে ক্রমিক নং, এরপর হিসাব খাত অথবা বিবরণ লিখতে পারো, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। খতিয়ান পৃষ্ঠার কলামে আমরা কিছুই লিখবো না, ঠিক আছে। সো মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট, কলকব্জ যন্ত্রপাতি যেহেতু সম্পদ সেহেতু এটা হচ্ছে ডেবিট, আসবাবপত্র এটা হচ্ছে অ্যাসেট তাই ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য এটাকে আমরা ডেবিট করেছি, পণ্য ক্রয় 1,05,000 টাকা এটাকেও হচ্ছে আমরা ডেবিট করেছি কারণ এটা হচ্ছে এক্সপেন্স, পণ্য বিক্রয় এটা হচ্ছে রেভিনিউ বা আয় সুতরাং এটাকে ক্রেডিট করেছি। আন্তঃফেরত এই যে দেখো বিক্রয় যেহেতু ক্রেডিট হয়েছে তার মানে বিক্রয় ফেরতটা আমরা কি করলাম এখানে ডেবিট দিকে দেখালাম, মানে হচ্ছে আমার আয়টা হ্রাস পেয়েছে। আর বহিঃফেরত মানে হচ্ছে কি আমার ব্যয় হ্রাস পাওয়া। ওকে, সো ব্যয় বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করি, আর যদি উল্টাটা হয় মানে ব্যয় কমে গিয়েছে তখন আমরা সেটাকে ক্রেডিট করব। আমদানি শুল্ক এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ তাই এটা ডেবিট দিকে বসবে। আরো কিছু আইটেম ছিল না, এই যে দেখো রপ্তানি শুল্ক এটা হচ্ছে আমরা ডেবিট করব কারণ এটাও হচ্ছে একটা পরোক্ষ খরচ। ক্রয় পরিবহন এটা প্রত্যক্ষ খরচ 1,500 টাকা এটা ডেবিট করেছি। মণিহারি, দফতর খরচাবলী, ভাড়া, বীমা স্যালামি, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে এখানে আয়, আর এই যে আইটেম গুলো আছে মণিহারি থেকে বীমা স্যালামি পর্যন্ত এগুলো হচ্ছে খরচ তাই এগুলো আমরা কি করলাম ডেবিট দিকে দেখালাম। আর শিক্ষানবিশ স্যালামি যেহেতু আয় এটা আমরা ক্রেডিট দিকে দেখিয়েছি 2,500 টাকা। বিনিয়োগের অনাদায়ী সুদ যেটাকে আমরা বলি বকেয়া আয়, সো বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ তাই এটাকে আমরা ডেবিট দিকে বসিয়েছি। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব এটাও কি চলতি সম্পদ তাই এটা 40,000 টাকা ডেবিট দিকে দেখিয়েছি। নগদ তহবিল এটাও হচ্ছে একটা চলতি সম্পদ তাই ডেবিট। ক্রয় খতিয়ানের জের আমরা পাওনাদার হিসাব ধরে এটাকে ক্রেডিট করেছি, ঠিক আছে। সো টোটাল আমরা যখনই দেখবো যে রামিলের সব টাকা বসানো শেষ মানে খতিয়ানের যতগুলো জের ছিল আমরা সবগুলো টাকার কলামে বসিয়ে দিয়েছি, তারপর আমরা কি করব সেই টাকার ডেবিট টাকা আর ক্রেডিট টাকা দুইটা কলামে আমরা যোগ করব। সো যোগ করার পর আমরা দেখতে পাবো যে ডেবিট টাকা কলাম মানে যত টাকা হয়েছে ইজ ইকুয়াল টু ক্রেডিট টাকা। ওকে, সো যখনই সমান হবে তখন আমরা ধরে নিব যে আমার খতিয়ানে বা রামিলে কোনো ভুল নেই। ওকে,
এখানে দেখো আমরা একটা টিকা দিয়ে দিয়েছি, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হলো না কারণ এই দফাটি সংশ্লিষ্ট বছরের প্রারম্ভিক মজুদ ও ক্রয়কৃত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সো কেন সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করা হলো না এটা তোমরা টিকার মাধ্যমে একদম অ্যান্সারের লাস্টে দেখিয়ে দিতে পারো। এবার আমরা দেখব ব্যবহারিক সমস্যা 2। সো জনাব মিসবা উদ্দিন জিগাতলায় মিসবা ইলেকট্রনিক্স নামে একটি শোরুম প্রতিষ্ঠা করেন। তিনি তার প্রতিষ্ঠানের খতিয়ান উদ্ধৃতগুলোর উপর ভিত্তি করে হিসাবের শুদ্ধতা যাচাই করেন। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে তার লেনদেন হতে খতিয়ানের উদ্ধৃতগুলো নিম্নরূপ। সো দেখো কি পাওয়া গেছে এখানে। প্রথমত হচ্ছে ক্রমিক নং, হিসাব খাত, আর হচ্ছে টাকা। সো মূলধন হচ্ছে কি ক্রেডিট, এটা আমরা আগেও দেখেছি। আর উত্তোলন মানে হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে নেয়, সেটা নগদ অর্থ হতে পারে, মালিক নিজের প্রয়োজনে যদি প্রতিষ্ঠান থেকে কোনো সম্পদ নিয়ে নেয় সেটা হচ্ছে উত্তোলন। সো উত্তোলন হলে কি হয়, মালিকানা সত্ত্ব মানে ইকুইটিস হচ্ছে হ্রাস পায়। সো ইকুইটি হ্রাস পেলে সেটা অবশ্যই ডেবিট হবে। আর মূলধনের ফলে ইকুইটি বৃদ্ধি পায়, যার কারণে এটা ক্রেডিট হবে। এরপর বিক্রয় হচ্ছে কি রেভিনিউ, এটা ক্রেডিট। বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, সেটা হবে ক্রেডিট। ওকে, মনে রাখবে যে ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট, মানে সেই ব্যয়টা হ্রাস পেয়েছে। আন্তঃফেরত, বিক্রয় ফেরত, এটা হবে হচ্ছে ডেবিট। মুহিতের নিকট হতে ঋণ গ্রহণ, এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য একটা লায়াবিলিটি অথবা দায়, সুতরাং এই টাকাটা আমরা ক্রেডিট কলামের দিকে বসাবো। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা আমরা হচ্ছে ডেবিট করব। বকেয়া মজুরি, দেখো এটা হচ্ছে একটা বকেয়া খরচ। সো বকেয়া খরচ কি প্রতিষ্ঠানের জন্য দায়, তাই এটাকে আমরা ক্রেডিট করব। আর অন্যদিকে মজুরি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই এটাকে আমরা ডেবিট করব। অগ্রিম বেতন, সো অগ্রিম বেতন মানে হচ্ছে অগ্রিম একটা খরচ। সো খরচ যদি অগ্রিম হয় তখন সেটাকে আমরা সম্পদ বলতে পারি, তাই না? সো সম্পদ যখন হয় সেটাকে আমরা ডেবিট করব, মানে সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, সো ডেবিট। পণ্য ক্রয়, সো পণ্য ক্রয় হচ্ছে একটা খরচ, তাই এটা ডেবিট করছি। পুস্তক ঋণ, এটা হচ্ছে আমরা ডেবিট করব। ডাক ও টেলিগ্রাম হচ্ছে একটা খরচ, তাই এটাকে আমরা কি করব, ডেবিট করব। প্রদেয় হিসাব বা পাওনাদার, এটাকে ক্রেডিট করব কারণ এটা হচ্ছে একটা চলতি দায়। এরপর হচ্ছে 15 নাম্বার অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে বন্ধুরা কুঋণ। ঠিক আছে, অনেক সময় অনাদায়ী পাওনা লেখা নাও থাকতে পারে, কুঋণ লেখা থাকতে পারে। সেটা হচ্ছে একটা খরচ, এজন্য এটাকে আমরা ডেবিট করব। ভাড়া ও কর, এটাও হচ্ছে ডেবিট হবে। প্রদত্ত ভ্যাট, এটাও হচ্ছে ডেবিট হবে। সমাপনী মজুদ পণ্য আমরা রেওয়া মিলে আনবো না, কারণ এটা ওই বছরেরই প্রারম্ভিক মজুদ পণ্য আর পণ্য ক্রয়ের মধ্যে ইনক্লুড করা আছে। অফিস খরচ, এটা হচ্ছে ডেবিট হবে। পেটেন্ট ও গ্রন্থ সত্ত্ব, এটা হচ্ছে সম্পদ বা অ্যাসেট, এটা ডেবিট হবে। ট্রেডমার্কও হচ্ছে একটা অ্যাসেট, এটাও হচ্ছে ডেবিট হবে। এরপর ভ্রমণ খরচাবলী, এটা হচ্ছে একটা খরচ, তাই এটাকে আমরা ডেবিট করব। আরো কিছু আইটেম আছে এখানে দেখো, বিবিধ খরচাবলী, এটাকে ডেবিট করব। নগদ তহবিল, এটা হচ্ছে অ্যাসেট বা চলতি সম্পদ যেটাকে বলা হয়, তাই এটাকে আমরা ডেবিট করব। প্রদেয় নোট, এটা হচ্ছে কি একটা চলতি দায়, তাই এটাকে আমরা কি করব, ক্রেডিট দিকে দেখাবো। প্রাপ্য নোট, এটা হচ্ছে একটা চলতি সম্পদ, তাই এটাকে আমরা ডেবিট সাইডে লিখবো এই টাকাটা। ব্যাংক জমা, এটা হচ্ছে একটা চলতি সম্পদ, তাই এটাও হবে ডেবিট। প্রাপ্ত কমিশন, দেখো কমিশন যখন পেয়েছি তার মানে কি এটা একটা রেভিনিউ। সো রেভিনিউ যখন হয় বা আয় যখন বৃদ্ধি পায় তখন আমরা কি করব, ক্রেডিট করব। বিজ্ঞাপন হচ্ছে এখানে একটা খরচ, তাই এটাকে আমরা ডেবিট দিকে দেখাবো। শিক্ষানবিশ স্যালামি, এটা হচ্ছে আয়। দেখো শিক্ষানবিশ স্যালামিও দেওয়া আছে, শিক্ষানবিশ ভাতাও দেওয়া আছে। শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আয়, তাই এটাকে আমরা ক্রেডিট দিকে দেখাবো। শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়, তাই এটাকে আমরা ডেবিট দিকে দেখাবো। ৮৫০০ টাকা। সুনাম হচ্ছে কি একটা অ্যাসেট বা সম্পদ, তাই এটা কি করবো, আমরা ডেবিট দিকে দেখাবো। এখন বন্ধুরা আমরা সমাধানটা হচ্ছে দেখে নিই। ওকে, সো মিসবা ইলেকট্রনিক্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2021 তারিখে। এখানে মূলধন দেখো ক্রেডিট হয়েছে, উত্তোলন ডেবিট, কারণ এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। বিক্রয় এখানে ক্রেডিট করেছি ১,৫০,০০০ টাকা। বহিঃফেরত মানে হচ্ছে কি, এই যে দেখো বহিঃফেরত মানে ক্রয় ফেরত। সো ক্রয় যদি ডেবিট হয় আর বহিঃফেরত হবে কি ক্রেডিট। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। সো বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হবে কি ডেবিট।
মুহিতের নিকট হতে ঋণ গ্রহণ, এটা হয়েছে ক্রেডিট 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 20,000। বকেয়া মজুরি, এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য দায়, তাই এটা হবে ক্রেডিট 5,000 টাকা। মজুরি 10,000 টাকা, এটা খরচ, তাই ডেবিট। দেখো প্রথমেই আছে হচ্ছে অগ্রিম বেতন। 10 নাম্বার অগ্রিম বেতন হচ্ছে এখানে 2,000 টাকা, কারণ এটা হচ্ছে কি একটা সম্পদ, চলতি সম্পদ। ওকে, সো চলতি সম্পদ আমরা ডেবিট করব। পণ্য ক্রয়, এটা হচ্ছে ব্যয়, তাই এটাও আমরা হচ্ছে ডেবিট করব। পুস্তক ঋণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পুস্তক ঋণ হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব, ঠিক আছে, তাই এটাকে আমরা ডেবিট করব। ডাক ও টেলিগ্রাম, এটা হবে হচ্ছে ডেবিট। প্রদেয় হিসাব, এটা হচ্ছে দায়, তাই এটা কি করেছি আমরা ক্রেডিট দিকে দেখিয়েছি। অনাদায়ী পাওনা, এটা হচ্ছে খরচ অথবা ব্যয়, তাই এটা ডেবিট হবে। ভাড়া ও কর, এটাও ডেবিট। প্রদত্ত ভ্যাট, অফিস খরচ, পেটেন্ট ও গ্রন্থ সত্ত্ব, ট্রেডমার্ক, ভ্রমণ খরচাবলী, বিবিধ খরচাবলী, সবগুলো হচ্ছে ডেবিট কলামের দিকে বসবে, মানে ডেবিট টাকার কলামে বসবে। তারপর নগদ তহবিল, এটা হচ্ছে ডেবিট, কারণ এটা চলতি সম্পদ। প্রদেয় নোট হচ্ছে ক্রেডিট, এটা চলতি দায়। প্রাপ্য নোট হচ্ছে ডেবিট, এটা চলতি সম্পদ। ব্যাংক জমা, এটাও হচ্ছে ডেবিট হবে, কারণ এটা চলতি সম্পদ। প্রাপ্ত কমিশন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, তাই এটা ক্রেডিট হবে। বিজ্ঞাপন, এটা হচ্ছে কি ব্যয়, তাই এটা ডেবিট। শিক্ষানবিশ স্যালামি, এটা হচ্ছে আয়, তাই ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা, এটা হচ্ছে ব্যয়, তাই ডেবিট। সুনাম হচ্ছে কি সম্পদ, তাই এটা হচ্ছে ডেবিট হবে। সো দুইটা টাকার কলাম যদি আমরা দেখি, ডেবিট টাকা হচ্ছে 2,98,500, ক্রেডিট টাকা হচ্ছে টোটাল 2,98,500। সো ডেবিট টাকা সমান সমান ক্রেডিট টাকা, তার মানে খতিয়ানে হচ্ছে কোনো ভুল নেই। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ব্যবহারিক সমস্যাগুলো হচ্ছে মনোযোগ দিয়ে দেখেছো এবং বাসায় এরকম আরো কিছু ব্যবহারিক সমস্যা তোমরা সমাধান করবে, যাতে করে তোমরা আরো বেশি এফিশিয়েন্ট হয়ে উঠতে পারো। ঠিক আছে, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।